বন্ধুরা, তো আজকে রবিবার। আজকে সেরকম কোনো কাজ নেই, তো ভাবলাম সেই কারণে যে একটু বাইরে থেকে ঘুরে আসি। ভাবা এবং তার সঙ্গে সঙ্গে প্ল্যান, আজকে আমি যাচ্ছি আর সৌভিক যাচ্ছে। যাব আমরা ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রামে কোথায় যাচ্ছি, হ্যাঁ, কী কী করছি আমরা সেখানে গিয়ে, এবং কতটা ডিস্ট্যান্স, সবই তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে। তো এখন দুপুর 2:10। তো চলো দেখতে থাকো, বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। চলো। তোমরা দেখতে পেলে যে আমরা এখন মেদিনীপুর ফ্লাইওভার পেরিয়ে এলাম। এই আমার পেছনে মেদিনীপুরের ফ্লাইওভার। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে মেদিনীপুরের ফ্লাইওভার। তো এখন আমরা গাড়িতে ফুয়েল অফ করে নেব, যাচ্ছি পাম্পে, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। আমরা ফুয়েল অফ করে নিয়েছি, এখন যাচ্ছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আমরা যে রোডটায় যাচ্ছি এটা হচ্ছে সোজা ঝাড়গ্রাম, আর আমার ঠিক পেছনে রয়েছে মেদিনীপুর ফ্লাইওভার। এর আগেও তোমরা দেখলে যে মেদিনীপুর ফ্লাইওভার। তো আমরা ওটা থেকে কিছুটা এগিয়ে যাচ্ছি এখন ঝাড়গ্রামের দিকে। সোজা যে রোডটা দেখতে পাচ্ছি আমার পেছনে, তো এটা সোজা ঝাড়গ্রাম যাচ্ছে। তো সোজা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা চোখে পড়লো একটা বিশাল বড় আকৃতির বড় গাছ। তো সেই কারণে এখানে একটু দাঁড়ালাম, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পেছন দিকে দেখতে পাচ্ছ কি বিশাল আকৃতি। দেখো তোমার, বিশাল বড়। মানে ক্যামেরার মাধ্যমে ঠিক অতটা বোঝা যাচ্ছে না হয়তো, সম্ভবত, কিন্তু অনেক বড় আকৃতির হবে। তো বন্ধুরা, আমরা অনেকটা পথ অতিক্রম করে এগিয়ে এলাম। পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেদিনীপুর থেকে আসছে সোজা, আর এইদিকে যেটা যাচ্ছে এটা সোজা ঝাড়গ্রাম যাচ্ছে। তো এর আগে আমরা অনেকবার ঝাড়গ্রাম গিয়েছি এই রাস্তা দিয়ে। তো ভাবলাম যে আজকে একটু নতুন একটা রাস্তা দিয়ে যাই, তো সেই কারণেই এইখানে দাঁড়িয়েছি। তো এখান থেকে রাস্তাটা ডিভাইডেড হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে দেখাই যে আমরা কোনটা দিয়ে যাচ্ছি। আমার ঠিক এই পেছনেই দেখতে পাচ্ছ এদিকে একটা রাস্তা বেঁকে যাচ্ছে। আমরা আসছিলাম সোজা এদিক থেকে, তো আসার পরেই বাম দিকে এদিকে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, এটা হচ্ছে ফরিদাবাদের দিকে যাচ্ছে। এই রাস্তাটাই সোজা যাব আমরা আজকে। আমরা এবারে এইদিকে ডান দিকে, মানে যে রাস্তাটা দিয়ে আসলাম ওই দিক থেকে আসার পরে আমরা ডান দিকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে নদীর দিকে। এই আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ নদী। তো আমরা যাবো এখন নদীতে গিয়ে, একটা বাঁশের ব্রিজ আছে সেটা ক্রস করে আমরা যাব।
আমরা যদি সোজা যেতাম তাহলে আমাদেরকে ঝাড়গ্রাম যেতে হলে ধেড়ুয়ার যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা ক্রস করে যেতে হতো, কিন্তু আমরা তো বাম দিকে বেঁকে গেছি, তো সেই কারণে আমাদেরকে এখন এই নদীতে যে বাঁশের ব্রিজ রয়েছে সেই ব্রিজটা ক্রস করে যেতে হবে। তো দেখতে পাচ্ছ এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আমাদের শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া যে কংসাবতী নদী। এর আগেও তোমরা অনেকবার দেখেছো কংসাবতী নদীর আমরা ভিডিও আপলোড করেছি। তো এই সে কংসাবতী নদী আবার আমরা ক্রস করতে চলেছি ঝাড়গ্রাম যাওয়ার জন্য। এই নদীটাই আমাদেরকে ক্রস করতে হয়। তো আমরা যদি যেতাম ধেড়ুয়ার যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা যদি ক্রস করে যেতাম তো আমাদেরকে ধেড়ুয়া হয়ে গেলে ধেড়ুয়ার যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা ক্রস করতাম, কিন্তু যেহেতু আমরা ওই দিক দিয়ে যাচ্ছি না, আমরা অন্য একটা রাস্তা বেছে নিয়েছি ঝাড়গ্রাম যাওয়ার জন্য। তো সেই কারণে আমাদেরকে এই বাঁশের ব্রিজটা ক্রস করে যেতে হচ্ছে। ঠিক এখন আমি এই বাঁশের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজের উপর দিয়ে বাইকও ক্রস হয়। এর আগে তোমরা দেখলে যে আমার বাইকটা সৌভিক নিয়ে গেল এর উপর দিয়ে। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি ব্রিজটার উপর দিয়ে। জল থেকে বেশিটা হাইট নয়, খুব কাছেই জল আছে। তো চলো ব্রিজটা ক্রস করে নিই, তারপর পাড়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আজকে যে ব্রিজটার উপর দিয়ে পার হচ্ছে সেই ব্রিজটার জল থেকে খুবই কাছে, মানে ডিস্টেন্সটা জল থেকে একদম কাছেই বলতে গেলে। তো নতুন একটা অভিজ্ঞতা আমরা যে বেছে নিয়েছি এই রাস্তাটা, তো এই রাস্তাটা যাওয়ার সময় একটা ভালো একটা অভিজ্ঞতা হলো। তোমরা যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করো তো তারা এই রাস্তাটা বেছে নিতেই পারো আসার জন্য ঝাড়গ্রাম। তো আমরা এই রাস্তা দিয়ে এলাম, এই আসার পরে খুবই ভালো লাগছে যে একটা বাসের ব্রিজ পার হয়ে এলাম। আগেই চলে আসছে, এসে দাঁড়িয়ে আছে আর ব্রিজ ক্রস করার জন্য এই কাকুটাকে টাকা দিচ্ছে। কত টাকা লাগলো ক্রস করতে? 20 টাকা, মানে বাইক নিয়ে 20 টাকা, আর জনপ্রতি 5 টাকা। আর আমাদেরকে দিতে হলো এই ব্রিজটা ক্রস করার জন্য টোটাল 20 টাকা। আমরা দুজন আছি আর বাইক নিয়ে 20 টাকা। 20 টাকাই লাগছে প্রথমবার একবার, নাকি কাকু? হ্যাঁ, একবার প্রথম 20 টাকা দিতে হচ্ছে, তারপরে যাওয়ার সময় আর কোনো টাকা লাগবে না, ফ্রি অফ কস্ট। আমরা যদি ঝাড়গ্রাম ওই মেন রোড দিয়ে যেটা দিয়ে আসছিলাম সেটা দিয়ে যদি আসতাম তাহলে আমাদের টোটাল 38 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হতো। যেহেতু আমরা একটা অন্য রুট বেছে নিয়েছি, তো সেটা একটা শর্টকাট রুট আছে, এটা দিয়ে কিছুটা হলেও কম হবে আশা করি। তো দেখা যাক কতটা কম হয়, বুঝতে পারবো। ওয়েলকাম টু ঝাড়গ্রাম। এখন আমরা ঝাড়গ্রামের এসে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ আমার এই যে বাইক এখানে পার্ক করলাম, আর আমার ঠিক পেছন দিকেই রয়েছে ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্ক। আমরা যাব, আর একটু আগের দিয়ে গিয়েই যে মেন যে টিকিট কাউন্টার সেটা রয়েছে, আর সৌভিক এখানে দাঁড়িয়ে আছে। সৌভিকের মেনলি আজকে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম সেটা একমাত্র সৌভিকের জন্যই পসিবল হয়েছে, কারণ আমি সচরাচর যে ধেড়ুয়ার ব্রিজ হয়ে আসি, কিন্তু আজকে হঠাৎ করে সৌভিকের প্ল্যান যে আমরা এই রুটটা দিয়ে যাব, তো সেই কারণেই এটা দিয়ে এলাম। তো দেখতে পাচ্ছ যে সৌভিক খুবই আনন্দিত আজকে এই রাস্তাটা দিয়েছে, আর সত্যিই শর্টকাট, অনেকটাই শর্টকাট। কারণ এই কিছুটা আগে এসে একদম এই ডিয়ার পার্কের কাছে এসে বেরালাম আর এখানে এসে পার্ক করলাম। তোমরা যদি আসতে চাও তো নদীটা ক্রস করে আসতে পারো। তো এখন আমরা যাচ্ছি, চলো টিকিট কাউন্টারের দিকে। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে যে টিকিটের যে রেট চার্ট কী আছে দেখাচ্ছি তোমাদের।
তো আমরা যখন টিকিট কাউন্টারে টিকিট কাটছিলাম, এখানে যিনি রয়েছেন ওনাকে জিজ্ঞেস করলাম যে আমরা যেহেতু ভিডিওগ্রাফি করব তো সেই কারণে কোনো এক্সট্রা চার্জেস লাগবে কি না। তো উনি বললেন যে মোবাইল থেকে আমরা যেহেতু করছি সেই কারণে এক্সট্রা কোনো চার্জেস পেমেন্ট করতে হবে না। যদি ডিএসএলআর বা গোপ্রো বা ডিজিআই এই ধরনের যদি কোনো ক্যামেরা থাকে তো তখন তার জন্য যে চার্জেস রয়েছে সেটা পেমেন্ট করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমরা একদম ভেতরে প্রবেশ করে এলাম। দেখতে পেলাম যে ঝাড়গ্রাম যে জুওলজিক্যাল পার্ক রয়েছে তার রোড ম্যাপ এখানে দেওয়া রয়েছে। আমরা বিভিন্ন জুওলজিক্যাল পার্কে গিয়ে থাকি, কিন্তু এই ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কের একটি বিশেষ কৃতিত্ব রয়েছে। এটি হচ্ছে একটি অরণ্যের মধ্যে জুওলজিক্যাল পার্ক, যেটি একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে সৃষ্টি হয়েছে। দেখতেই পাচ্ছ আমার মাথার ঠিক ওপরেই, এবং চারপাশেই রয়েছে শাল গাছ। এই যে অরণ্য এর মধ্যেই রয়েছে ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্ক। আর আমার রয়েছে হরিণ, স্পটেড ডিয়ার। হরিণগুলো একটু দূরে রয়েছে, যেহেতু একটু দুপুর তো সেই কারণে ওইদিকে গাছগুলো আছে, সেই গাছের ছায়ায় ওরা বসে আছে। পাখির ডাকের আওয়াজ তোমরা শুনতে পাবে নিশ্চয়ই, বিভিন্ন ধরনের পাখির ডাক শোনা যাচ্ছে। স্বচক্ষে একদম কাছ থেকে হরিণ দেখা। চলতে চলতেই আরেকটি জিনিস লক্ষ্য করলাম, এই যে আমার ঠিক কাছেই দেখতেই পাচ্ছ এরকম কিছু ডাস্টবিন তৈরি করে রাখা হয়েছে। কারণ প্লাস্টিক দূষণ যাতে না ঘটে সেই কারণে এরকম ধরনের বিভিন্ন জায়গায় জায়গায় করে রাখা হয়েছে ডাস্টবিন। সেই ডাস্টবিনে প্লাস্টিক বা যে কোনো ধরনের আবর্জনা ওখানে ফেলার জন্য। আমরা যখন এলাম প্রায় দুপুরেই তো বেরিয়েছি বাড়ি থেকে, তো সেই কারণে অনেকটাই বলতে গেলে যে রোদ আর সূর্যের রশ্মিটা খুব তীব্র ছিল আজকে। যদিও আজকে আমাদের মেদিনীপুরের টেম্পারেচার 35 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাই ওইদিকে আরেকটা বসে আছে সেই দূরে দেখতেই পাচ্ছ, আর তার পাশেই ঠিক রয়েছে এদের বাচ্চা হবে সম্ভবত। এই যে
এর আগেও এসেছি ঝাড়গ্রাম যে ডিয়ার পার্ক সেখানে। তো তখন এতটা পরিমাণে মানে এত বড় আকার ছিল না, কিন্তু এখন অনেকটাই বড় করে দিয়েছে। খুবই সুন্দর লাগছে ঝাড়গ্রামে এসে। এই অরণ্যর মধ্যে একটা যে পার্ক, জুওলজিক্যাল পার্ক, এটি খুবই ভালো লাগছে। একটা প্রকৃতির মধ্যে সৃষ্টি একটি জুওলজিক্যাল পার্ক, যে বন্য প্রাণীগুলো রয়েছে সেগুলো ওরা ভাববে হয়তো যে আমরা অ্যাকচুয়াল জঙ্গলের মধ্যেই রয়েছি। এরকমভাবে সৃষ্টি করা হয়েছে যে জঙ্গলের মধ্যে একটা তাদের চিড়িয়াখানা। এখানে আরেকটি বিশেষত্ব রয়েছে যে এখানে পিকনিক করারও ব্যবস্থা রয়েছে। যদি কেউ পিকনিক করতে চাও তো তোমরা পিকনিকের জন্য আসতে পারো। এখানে পিকনিকেরও ব্যবস্থা রয়েছে। আমরা যেখানে গাড়িটা পার্ক করলাম তার পাশেই পিকনিক করার জন্য ব্যবস্থা রয়েছে, জলের ব্যবস্থাও করে রাখা হয়েছে। আর এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম আগে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের অন্তর্গত ছিল। 2017 সালের 4 এপ্রিল এটি বিভক্ত হয়ে যায় পশ্চিম মেদিনীপুর থেকে এবং নতুন ডিস্ট্রিক্টে পরিণত হয় ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট।
আমরা এখন যে প্রাণীটিকে দেখতে চলেছি এটি হলো ইন্ডিয়ান উলফ। তো চলো দেখি যে ইন্ডিয়ান উলফ, এই যে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান উলফ ঘুরে বেড়াচ্ছে আর একটা কাছেই। ওয়াও, আরে সবাই এসো। আরে মুখটা বাড়িয়ে রাখ। দেখছো 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 এখন যেখানে আছি আমার ঠিক পেছনেই ম্যাকাও পাখি রয়েছে। অনেকক্ষণ ধরে ওয়েট করছি তাদের ডাক শোনার জন্য। যে অনেকগুলো এখানে প্রায় 7-8টার মতো ম্যাকাও পাখি রয়েছে। তো যদি ওরা ডাকে তো ওদের ডাকগুলো তোমাদেরকেও শোনাবো, সেই কারণেই ওয়েট করছি। তো বন্ধুরা, এখন শুনতে পাচ্ছ যে ম্যাকাও পাখির ডাক। তো এতক্ষণ তোমরা শুনতে পেলে ম্যাকাও পাখির ডাক, শুনে খুবই ভালো লাগলো। আর কি বলবো যে একদম স্বচক্ষে দেখা এবং নিজের কানে ডাক শোনা যে কতটা ভালো লাগা। তোমরা যদি কেউ এর আগে এসে থাকো বা যদি আসতে চাও আসতে পারো, ভালো লাগবে। আর এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখি যে যেতে যেতে আর কি দেখতে পাই। এখানে সামনে রয়েছে মেছো বিড়াল হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে। চলো দেখো তোমরা, এই যে আসছে, এগিয়ে আসছে মেছো বিড়ালটা, কাছ দিয়েই দেখতে পাচ্ছ একদম সামনে চলে আসছে। ওয়াও, খুব সুন্দর। এই মেছো বিড়াল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু জাতীয় পশু। এটা অনেকে হয়তো জেনে থাকবে। আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় এই কোশ্চেনটা পেয়ে থাকি যে পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম। আমরা জিনিসটা গুলিয়ে ফেলি যে বাঘ হবে না অন্য কিছু হবে, তো সেটা নয়। তো এখানে দেখতে পেলাম মেছো বিড়াল, তো তাই মনে পড়ে গেল, সেই কারণে বলে ফেললাম যে আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় পশু মেছো বিড়াল। আর আমরা সেটাই এখন স্বচক্ষে দেখতে পাচ্ছি এখানে এসে। তো বন্ধুরা, চলতে চলতে একটি জিনিস লক্ষ্য করলাম, দেখে খুবই ভালো লাগছে যে এতগুলো যে প্রাণী দেখতে পাচ্ছি। আর এখানে যে সমস্ত প্রাণী রয়েছে প্রত্যেকটি প্রাণীকেই কেউ না কেউ অ্যাডপ্ট করেছেন।
তো এটা দেখে খুবই ভালো লাগছে যে এখানে যে সমস্ত প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীকে কেউ না কেউ অ্যাডপ্ট করে রেখেছেন। তো এটা দেখে খুবই ভালো লাগছে, একটা খুবই ভালো দিক। দেখা যাচ্ছে তো বন্ধুরা, এখন যেখানে এসে পৌঁছেছি দেখতে পাচ্ছ একটি ভালুক, ওই যে দূরে ব্ল্যাক কালারের। একটু সামনে আসলে পরিষ্কার বোঝা যেত, অনেকটাই দূরে আছে। অবশেষে আমাদের এই ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কের যে আজকের যে ভ্রমণ এখানেই সমাপ্ত। দেখতেই পাচ্ছ আমরা পুনরায় আবার ফিরে এসেছি মেন গেটের কাছে। তো আজকের ঝাড়গ্রামের এই জুওলজিক্যাল পার্কের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। তো যদি ভালো লাগে তো কী করতে হবে তোমরা নিশ্চয়ই জানো, আর বলছি না। তো চলো, টাটা, বাই।